প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। আমরা দেখেছি 2026-এর নির্বাচনের আগে এসআইআর হয়েছে এবং এসআইআর প্রক্রিয়ায় অনেকের নাম যেমন নতুন করে উঠেছে, আবার অনেকের নাম কিন্তু বাদ গিয়েছে। প্রায় 27 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গিয়েছিল এবং তা নিয়ে ট্রাইব্যুনাল হয়েছে। অনেকে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে। অনেক মানুষ যারা পড়ালেখা জানেন না, গ্রামে থাকেন, তারা অনেকে আবার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতেই হয়তো ভুলে গেছেন। তারা কি করবেন, এখনো তাদের ভবিষ্যৎ কি? কারণ ট্রাইব্যুনালে যে কথা আমরা দেখতে পাচ্ছি, নাম তালিকায় আবার উঠছে, সেটাও কিন্তু দীর্ঘ মেয়াদী একটা সময় লেগে যাচ্ছে। এই গোটা প্রক্রিয়া, গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমাদের সঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দুজ্জামান রয়েছেন। সেহেতু কি বলবেন? আমরা দেখলাম নির্বাচন হলো, তার আগে এসআইআর হলো, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা প্রকৃত ভোটার দাবি করছে, তারা তাদের ভবিষ্যৎ কি হবে বা বর্তমানে তারা আদৌ এই দেশের নাগরিক কিনা, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখুন, প্রথমত হচ্ছে 2026-এর এই যে অ্যাসেম্বলি ইলেকশন, এই অ্যাসেম্বলি ইলেকশন আগে যে একটা এসআইআর হয়ে গেল, এই এসআইআর এর যে সময়, সেই সময়টা ছিল খুব সীমিত। এবং এই সীমিত সময়ে কাজ করার জন্য যে ধরনের ম্যান পাওয়ার দরকার ছিল, অর্থাৎ যত এমপ্লয় দরকার ছিল যাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয়, সেই ধরনের ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের তো আলাদা এরকম এমপ্লয় নেই। যখন ইলেকশন ঘোষণা হয়, রাজ্য সরকার এবং কিছু কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাই ইলেকশন কন্ডাক্ট করে, ইলেকশন কমিশনের কর্মচারী হয়ে যায়। তার জন্য ইলেকশন কমিশন তাদেরকে টাকা পয়সা দেয়। এই 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 পরিস্থিতিতে দাঁড়িয়ে যখনই এই ধরনের এসআইআর প্রক্রিয়াটা শুরু হলো, যে ধরনের ম্যান পাওয়ার দরকার ছিল, অর্থাৎ নামের ক্ষেত্রে, অর্থাৎ দেখা যাচ্ছে এসকে, ঠিক আছে, আবার ACIKH, আবার দেখা গেলো ACKH, কারোর নাম RAY, RAO, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় যে ছোট ছোট মিস্টেক হয়ে আছে, অর্থাৎ নামের একটা সিঙ্গেল অক্ষর গন্ডগোল হয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি ঠিকঠাক ম্যান পাওয়ার থাকতো, তাহলে এই ধরনের লজিক্যালি ডিসক্রিপেন্সি আসতো না। এবং এই লজিক্যালি ডিসক্রিপেন্সির পরে কি দেখা গেল? লম্বা লম্বা অ্যাডজুডিকেশনের লিস্ট। এই অ্যাডজুডিকেশনের লিস্ট থেকে তারপরে কি হলো? ইলেকশনের আগে একটা করে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো, অর্থাৎ এই অ্যাডজুডিকেশন থেকে আবার মেন লিস্টে ঢুকছে। হ্যাঁ, যাদেরটা মেন লিস্টে ঢুকছে তারা ভোট দিতে পারলো, অনেক কটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। এবং যাদেরটা হলো না, তারা হচ্ছে আর ভোটটা দিতে পারলো না। এবং তার পরবর্তীতে কি হলো? একটা ডিলিশনের লিস্ট, অর্থাৎ বিয়োজন সংযোজন, বাংলা কথায় বলতে গেলে হচ্ছে ইনক্লুশন হচ্ছে আর ডিলিশন হচ্ছে। তাহলে ইনক্লুশন ডিলিশন যখন হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক কটা ভোটার যারা ডিলিট হয়ে গেল, অর্থাৎ তারা আর নতুন করে আর ভোটাধিকার পেল না। এবং যারা ডিলিট হয়ে গেল তাদের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক ধরনের রায় বেরোলো। এবং শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে যে যাদের নাম ডিলিট হয়েছে তারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন। এবং এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিলে করার পরে দেখা গেল একটা অন্য রকমের সমস্যা। দেখা গেছে যে লক্ষ 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 লোকের তাতে মুর্শিদাবাদ শীর্ষে আছে, প্রায় 6 লক্ষের ওপরে। মালদা আছে, বীরভূম আছে, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, প্রত্যেক জেলায় মানুষের নাম ডিলিট হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে যে হাজবেন্ডের নাম আছে, ওয়াইফের নাম নেই, ওয়াইফের নাম আছে, হাজবেন্ডের নাম নেই, বাবার আছে, মেয়ের নেই, মেয়ের আছে, বাবার নেই। এরকম একই পরিবারে 10 জন সদস্য, 3 জনের নাম উঠেছে, 7 জনের ওঠেনি, হাফ হাফ হয়েছে। হয়তো দেখা গেল 4 জনের সদস্য, 2 জন উঠেছে, 1 জন ওঠেনি, এক ভাইয়ের উঠেছে, আরেক ভাইয়ের ওঠেনি, ছেলেদের আছে, বাবার ডিলিট হয়ে গেছে। এই যে একটা লজিক্যালি ডিসক্রিপেন্সি বা অ্যাডজুডিকেশন, তারপরে এই যে ডিলিশন হয়ে গেল, এবং তাদের ক্ষেত্রে কি হল? তাদের একমাত্র রাস্তা পড়ে রইল ট্রাইব্যুনালে অ্যাপিল করা। কিন্তু ট্রাইব্যুনালে এই যে লক্ষাধিক অ্যাপিল, এবং ট্রাইব্যুনালে যে ডিসপোজাল রেট, ট্রাইব্যুনাল তার যথাসাধ্য চেষ্টা করছে যে প্রপার শুনানি করে ইদার হয় তার সংযোজন হবে, না বিয়োজন হবে, হয় ইনক্লুশন হবে, না হয় ডিলিশন হবে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে যে পেন্ডেন্সি যত আছে এবং যে হারে ডিসপোজাল হচ্ছে, দুটোর মধ্যে একটা লম্বা ফারাক হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী দিনে পৌরসভা বা পঞ্চায়েত ভোট আসছে, বা কোনো জায়গায় বাই ইলেকশন আসছে, সেখানেও কতজন ভোট দিতে পারবে সেটা হচ্ছে সন্দেহজনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে বসিরহাটে উপনির্বাচন হতে পারে লোকসভা, রেজিনগর বা নন্দীগ্রামে অ্যাসেম্বলি উপনির্বাচন হতে পারে, বা আরো কেউ মারা গেলে উপনির্বাচন হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ পদত্যাগ করলে উপনির্বাচন হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কতজন ভোট দিতে পারবে সেটা একটা সন্দেহ তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কেউ যদি মনে করে যে হয়তো কারোর এমার্জেন্সি আছে, দেখা গেল কেউ কোনো চাকরির পরীক্ষাতে কোয়ালিফাই করে গেছে, বা কেউ কোনো কোনো
আপার কোর্সে ভর্তি হবে, সেই জায়গায় সে কোয়ালিফাই করেছে কিন্তু ভোটার কার্ডে তার নামটা ডিলিট। যে কোনো চাকরি পেলে তার তো একটা পুলিশ ভেরিফিকেশনও হয়, এবং বিভিন্ন ভেরিফিকেশনে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যে প্রত্যেকে ভারতীয় নাগরিক, আমাদের প্রথম যে আমরা মানে ডকুমেন্টস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ভোটার কার্ড। সেই ভোটার কার্ড মানে হচ্ছে আমি নাগরিক বলেই আমি ভোটার, আমি ভোটার বলে আমি ভোট দিচ্ছি, আমার ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে অ্যাসেম্বলিতে, লোকসভায়, পৌরসভায়, পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি সে ভোটাধিকারই না পেল, তাহলে হচ্ছে তার বাকি সুযোগ সুবিধা সবকিছু থেকে সে এক প্রকার বঞ্চিত হয়ে থাকবে, বা সে এক প্রকার অন্ধকারে হয়ে থাকবে। এই জন্য হচ্ছে যাদের যদি কোনো এমার্জেন্সি থাকে, যে তার নামটা ইনক্লুশন হওয়া জরুরি, চাকরির পরীক্ষা বলুন বা কোনো সরকারি সুবিধা বলুন, বা তার হয়তো ভোটাধিকারটা দরকার, তার ছেলে মেয়ের, নিজের না হলেও ছেলে মেয়ের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে বাবার ভোটার লিস্টে নাম দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে আমার এমার্জেন্সি আছে, তাহলে সে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। মূল যে মামলা, ট্রাইব্যুনালের যে মামলা, সেটার মেরিট পুরোপুরি ঠিক হবে ট্রাইব্যুনাল কোর্টে, সেটাও একটা কোর্ট, ট্রাইব্যুনালে। কিন্তু কেউ যদি মনে করে যে আমার এই সমস্ত কিছু যেটা আছে সেটাকে আমি তাড়াতাড়ি ট্রাইব্যুনালে শুনানি করব, তাহলে সে অনারেবল হাইকোর্টে এক্সপিডিশিয়াস ডিসপোজালের কেস করতে পারেন। অনারেবল হাইকোর্টে যাদের এমার্জেন্সি বেসিসে মানে মানে এই ধরনের কেসের শুনানি হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন তার এমার্জেন্সি অনুযায়ী, ধরুন কারোর এমার্জেন্সি আছে যে সে হয়তো বিদেশ যাবে, কেউ হজ যাবে, কেউ হয়তো অন্য কোনো তীর্থক্ষেত্রে যাবে, বা ইনিশিয়ালি দেখুন মানে সামান্য ভুটানও যদি কেউ যায় কোনো কাজে, বা যদি মানে রাজ্যের বাইরেও যায়, সেক্ষেত্রে তাকে হোটেল নিতে গেলেও মানে এরকম হচ্ছে যে ডকুমেন্ট দেখাতে হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ভোটার কার্ড হ্যাঁ বা ভোটার কার্ড আপনার আছে, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তো কারোর যদি মানে এরকম এমার্জেন্সি থাকে, তিনি মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন, এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে এক্সপিডিশিয়াস ডিসপোজালের জন্য আবেদন করতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা দেখছি ইদানিংকালে যে মহামান্য হাইকোর্ট 7 দিনের ভেতরে ট্রাইব্যুনালকে ডাইরেকশন দিচ্ছে যে এই কেসটা তাড়াতাড়ি মানে 7 দিনের ভেতরে এটাকে ডিসপোজ অফ করা হোক। তো এই ধরনের 7 দিন, 1 মাস, 15 দিন, 3 মাস, এরকমও বিভিন্ন অর্ডার, যার যেরকম এমার্জেন্সি আছে এরকম অর্ডার আমরা দেখতে পাচ্ছি। যদি এরকম কেউ চায় মানে হাইকোর্টের দ্বারস্থ হতে চায়, কি তাদের কি প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো লাগবে? প্রথমত হচ্ছে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে যখন সে অ্যাডজুডিকেশনে চলে গেল, তখন সে তার কাছের বিএলওর কাছে গিয়ে যা যা ডকুমেন্টস দিয়েছিল, তার মধ্যে কোর্টের এফিডেভিটও থাকতে পারে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, বা অন্য আনুষঙ্গিক ডকুমেন্টস যা যা ছিল সেগুলো যেগুলো প্রোভাইড করেছিল বিএলওকে, তার কপি। এবং এসআইআর এ যখন নামটা তার অ্যাডজুডিকেশনে ছিল, তখন একটা লিস্ট বের হয় ভোটার লিস্টে, সেই পাতাটা মানে লিস্টে কোন জায়গায় তার অ্যাডজুডিকেশন নাম ছিল। আবার যখন তার ডিলিট হয়ে গেল, তখন যে লিস্টটা বেরোলো, সেই ডিলিশনের লিস্টটা ভোটার লিস্টে, সেই পাতাটা। এবং হচ্ছে তার সাথে হচ্ছে যে তিনি যে এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তার জন্য একটা নাম্বার পড়েছে, অ্যাকনলেজমেন্ট যে তিনি ট্রাইব্যুনালে পেন্ডিং আছে বা ট্রাইব্যুনাল তিনি করেছেন, সেই ট্রাইব্যুনালের সেই কাগজটা। এবং তার সাথে হচ্ছে, এবং এরকম নয় কি যে সবাই অনলাইনই ট্রাইব্যুনাল করেছে, অনেকে অফলাইনও করেছেন। তো অফলাইন করলে কি হচ্ছে, অফলাইন করলে ইন জেনারেলি মানে একটা মোবাইল নাম্বার তিনি যেটা প্রোভাইড করছেন, সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ আসছে, মানে তার যে অ্যাপিল যে নাম্বার সেটা আসছে। সেটা যদি কেউ না পেয়ে থাকেন, যারা ট্রাইব্যুনালে করেছেন অফলাইন, তা মানে বিডিও মারফত, এসডিও মারফত, তারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। সেই অনুযায়ী এই সমস্ত ডকুমেন্ট, এবং আপনাকে ভারতীয় নাগরিক প্রতিপন্ন করার জন্য যা যা আনুষঙ্গিক আপনার কাছে ডকুমেন্টস আছে, বা পুরনো ডকুমেন্টস, কেউ হয়তো চাকরি করতেন, তার বাবা চাকরি করতেন রেলে বা কোনো সরকারি সংস্থায়, সেই ধরনের ডকুমেন্টস, কারো হয়তো জমির পুরনো দলিল আছে, দেখা গেছে যে মানে নিজের মায়ের নাম উঠে গেছে, ছেলের নাম ওঠেনি, তাহলে মায়ের ডকুমেন্টস, এই ধরনের বিভিন্ন আরো ডকুমেন্টস যা যা আপনাকে ভারতীয় নাগরিক হিসাবে প্রতিপন্ন করতে পারে, সেই ডকুমেন্টস আপনি আপনার বা নিজস্ব উকিল বাবুকে দিতে পারেন, অনারেবল হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন, এবং হচ্ছে যে এসআইআর ট্রাইব্যুনালে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আপনি মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। আচ্ছা, ধরুন দেখা গেল ট্রাইব্যুনালে যা হয়েছে, এবার ধরুন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর নিষ্পত্তি হলো, ট্রাইব্যুনাল থেকে হয় নাম বাদ গেল বা যুক্ত হলো। যদি নাম বাদ দিয়ে থাকে, তারপরে কি করবে সে? মানে তারপরে কি সে নাগরিক থাকবে না আর এই ভারতবর্ষে?
দেখুন, প্রথমত হচ্ছে আমাদের ভারতবর্ষের যে জুডিশিয়াল সিস্টেম আছে, সেই জুডিশিয়াল সিস্টেমে মানে কোনো মানুষকে মানে ডেপ্রাইভ করবে না, অর্থাৎ মানে কোর্ট কিন্তু তার কথা শুনবেই, আর কেউ কথা শুনুক না শুনুক কোর্ট তার কথা শুনবে। এবং দেখুন, কারোর যদি মিটিং মিছিলের পারমিশন না পায় সে তো হাইকোর্টের দ্বারস্থই হয়, কেউ জলসার পারমিশন না পেলেও হাইকোর্টের দ্বারস্থ হয়, কেউ হরিসেবার কোনো প্রোগ্রাম করবে, ঠাকুরের প্রোগ্রাম করবে, তার পারমিশন না পেলেও হাইকোর্টের দ্বারস্থ হয়। সুতরাং কোর্ট আমরা এটাও দেখেছি, বিভিন্ন আতঙ্কবাদীরা ধরা পড়ে, তো তাদেরকেও কোর্ট তার আত্মপক্ষ সমর্থনের জন্য কোর্ট চান্স দেয়, তাকে মানে তার আত্মপক্ষ সমর্থনে কোর্ট তার কথা শোনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের নাম দেখা গেল যে ট্রাইব্যুনালেও রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ ট্রাইব্যুনালে হয় ইনক্লুশন হবে না ডিলিশনই থাকবে, তাহলে ট্রাইব্যুনাল যদি ইনক্লুশন করে তার একটা অর্ডার শিট হবে, ট্রাইব্যুনাল যদি মানে দেখা গেল ইনক্লুশন করলো না তার একটা অর্ডার শিট হবে। তো সুতরাং সেই অর্ডার শিট নিয়ে বা যে ডকুমেন্টসের কথা আমি একটু আগে বললাম, সমস্ত ডকুমেন্টস নিয়ে তিনি আবার হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। এই ক্ষেত্রে মানে আগে যদি আপনি মানে এক্সপিডিসিয়াস ডিসপোজালের জন্য হাইকোর্টে এসেছিলেন যে যাতে তাড়াতাড়ি শুনানি হয়, আপনার শুনানি হয়ে গেল কিন্তু আপনার নামটা ইনক্লুশন হলো না, সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্ট এবার আপনার ওই ইনক্লুশনের জন্য মানে মামলা করতে পারে না অনারেবল হাইকোর্টের কাছে, সমস্ত কিছু ডকুমেন্টস অর্ডার শিট মানে ট্রাইব্যুনালের অর্ডার শিট নেওয়ার পরে। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে পরে আবার হ্যাঁ, কোর্টে গিয়ে একটা মামলা করে। একদম একদম। এখন আমরা এটা শুনছি অনেক জায়গাতেই, এই যাদের নাম বাদ গেছে সেখানে বেশ কিছু থানা এলাকায় পুলিশ যাচ্ছে বাড়িতে গিয়ে লিস্ট দেখে দেখে বলছে যে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখান, এতে অনেক মানুষ আতঙ্কিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি? দেখুন, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ভারতবর্ষে জন্মেছে, যে কেউ যদি বাংলাদেশ থেকে এসে থাকে অবৈধভাবে, কি মায়ানমার থেকে এসে থাকে, কি অন্যভাবে ভারতে প্রবেশ করে থাকে অবৈধভাবে, তাদের জন্য কিছু আমি বলবো না, কারণ তারা কাজটাই তারা অন্যায় করেছে। কিন্তু যারা ভারতবর্ষের নাগরিক, ভারতের সন্তান, যাদের বাপ দাদা ঠাকুরের কবর, জমি জমা, বাড়ি ঘর সব এখানে আছে, ঠিক আছে, এবং মানে দেখা গেল যে তার বাবাকে শ্মশানে পুড়িয়েছে 1980 সালে, হ্যাঁ, ছেলের নাম বাদ চলে যাচ্ছে, এইগুলো হতে পারে না। অনেকে এরকম আছে যে ভোটার লিস্টের নাম আছে কিন্তু ভোট নিয়ে তিনি অত সচেতন নয়, সেক্ষেত্রে কি হচ্ছে, তিনি হয়তো লাস্ট বিগত 2-3টে নির্বাচনে ভোট দেননি, তার আগে তার নাম ছিল, তাই বলে কি সে ভারতীয় নাগরিক নন? এটা তো হতে পারে না, ঠিক আছে। তো সুতরাং হচ্ছে যার যেটাই আছে সেই সমস্ত ডকুমেন্টস একত্রিত করে, হ্যাঁ, সে মানে রাখতে পারেন। এবং মানে ভারতের বিচার ব্যবস্থা কাউকে মানে মানে হচ্ছে যে একটা কথায় আছে কি, যে দেরি হতে পারে কিন্তু মানে আপনি বঞ্চিত হবেন না। আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে, আপনি উকিলবাবু মারফত বা আপনি নিজেও অনেক জায়গায় মুভ করতে পারেন, সেই অধিকার আপনাকে ভারতীয় সংবিধান দেয়, এবং ভারতীয় সংবিধান অনুযায়ী আপনি আপনার অধিকার বুঝে পাওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে পারেন, সেটা আপনি সবসময় তার রাস্তা খোলা, লাস্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনি যেতে পারেন। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, এতক্ষণ আমরা কথা বলছিলাম আইনজীবী হাইকোর্টের সৈয়দুজ্জামান, তার সঙ্গে তার যেটা বক্তব্য স্পষ্ট যে এসআইআর যাদের নাম বাদ দিয়েছে তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছেন নিশ্চয়ই ট্রাইব্যুনাল সেটা নিষ্পত্তি করবে। যদি আপনাদের প্রয়োজন হয়, কোনো এমার্জেন্সি কাজে আপনাদের নাম আপনারা চাইছেন দ্রুত ট্রাইব্যুনালের নিষ্পত্তি হোক, বা কারো নাম বাদ দিয়েছে, তাহলে আপনারা আপনাদের নাগরিকত্ব বা ভারতের আপনি নাগরিক সেটা প্রমাণ করতে আপনারা অবশ্যই হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে, এবং বিচার ব্যবস্থা আপনাদের পাশে থাকবে, এমনটাই কিন্তু আজকে জানালেন আজকের এই ডিএনএন বাংলা এক্সক্লুসিভ যে সাক্ষাৎকার সেখান থেকে জানালেন আইনজীবী সৈয়দুজ্জামান। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? আপনারা কাদের কাদের নাম বাদ গেছে, কাদের কাদের নাম এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।